দুটো তিনটের মধ্যে কোনো একটা না কোনো থাকবেই তোমাদের। এই পেজটা খুব ভালো, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, তো এর মধ্যে মিনিমাম একটা 100% থাকবে। 8 নম্বর কোশ্চেন্স, বিংশ শতকে ভারতের জাতীয় আন্দোলনে ছাত্রদের অবদান বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তাদের ভূমিকা। এটা একটা কোশ্চেন্স। যাদের দেখতে অবশ্যই অসুবিধা হচ্ছে, আমি আবার বলছি পিকচারটাকে জুম করো, ইউটিউব নিজেই কিন্তু জুম সিস্টেম করে দিয়েছে, সেখানে লক্ষ্য করো। এবং আমি যাতে সময়টা সাশ্রয় করতে পারি সেই জন্য আমি কিন্তু এই প্রশ্নগুলোকে এইভাবে রাখছি একসাথে। এই যে যারা এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, এবং আমার কিছু স্টুডেন্ট আছে যারা এখনো অনেকের কাছে হয়তো ডিটেলস নেই, যেমন এইখানে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীর ভূমিকা, তারপরে এইখানে একটা প্রশ্ন আছে লক্ষ্য করো, এই যে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত মানে এই যে মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব, যেটা সম্পূর্ণ পর্ব আছে। এবং তার সাথে সাথে দেখো পরের প্রশ্নে চলে আসি। এখানে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এইখানে লক্ষ্য করো, এই যে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পর্ব। এবং তারপরে এখানে একটা আছে কিন্তু, তো এই পর্বগুলোকে একটু দেখে নিয়েছো আশা করি। আমি তাই মানে সময় দিচ্ছি না, তোমরা স্ক্রিনশট নিতে পারবে সেই সময়টুকু শুধু দিচ্ছি, যেহেতু এখন আর সময় নেই। যেমন পরের পেজটাকে আবার একটু রাখছি, নিশ্চয়ই সবটা দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ ঠিক আছে, সবটা দেখা যাচ্ছে উপরে, ব্যাস ঠিক আছে। এই যে এইখানে দেখো ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিকদের ভূমিকা, এটা কিন্তু এইগুলো কিন্তু আমি আবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে দেখো জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা একটা দিতে বলেছে, যেটা দেখো জাতীয় শিক্ষা এইখানে যেটা। এবার পরের প্রশ্নে আসছি, দেখো এইখানে পরের অংশটুকু, বাকি অংশগুলোকে একটু দেখে নাও। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এইখানে দেখো, এই যে বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনের ক্ষেত্রে বা শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান, এইরকম দুভাগে ঘুরিয়ে দিতে পারে। আমি তোমাদের আগের দিনই বলছিলাম এই পর্বটা, এবং এগুলো কিন্তু 8 নম্বরের পর্ব। এবং তার সাথে সাথে তোমরা লক্ষ্য করো আর একটা, লেখায় লেখায় জাতীয়তাবাদের বিকাশ, যে অংশটুকু দেখো এখানে, সেটাও কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আশা করি সবটা দেখতে পাচ্ছ। তো এবার দেখো এইখানে, তো এই যে এই পর্বটায় দেখো 8 নম্বর। এবং তার সাথে সাথে এই যে হায়দ্রাবাদের দেশীয় রাজ্যটি ভারত ভুক্তিকরণ, এখানে কিন্তু আমি জুনাগড় মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম তোমাদের আগের ভিডিও পর্বে, শর্ট ভিডিও পর্বে। এছাড়াও জুনাগড়, যেটা তোমরা একটু দেখে রাখবে। তো দেখো সম্পূর্ণ একসাথে এটাকে আছে, জুনাগড় রাজ্যটি কিভাবে মানে অন্তর্ভুক্তি হয়। এবং তার সাথে সাথে পরের কোশ্চেন্সকে একটু দেখিয়ে দিই। যেমন দেখো এখানে, হ্যাঁ অঞ্চল লক্ষ্য করো, দাঁড়াও। তো তারপরে দেখো এখানে এই যে ঔপনিবেশিক সরকারের বাকি অংশটা দেখো। হ্যাঁ এই যে সম্পূর্ণ এবার আসছে, দেখো ঔপনিবেশিক সরকারের অরণ্য আইন প্রতিষ্ঠা, এইটা ব্যাপার দেখো। ভারত সভার, এই যে ভারত সভার প্রতিষ্ঠা, এটা কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা শুধু ভারত সভার গঠন কার্যাবলী, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবং পরেরটাই যাই, এখানে দেখো, এখানে একা আন্দোলন, যেটা কিন্তু 6 নম্বর কোশ্চেন্স হিসাবে আমি রেখেছিলাম, একা আন্দোলন। এবং দেখো সম্পূর্ণ এইটা। তারপর দেশীয় রাজ্যগুলির ভারত অন্তর্ভুক্তিকরণ, 7 নম্বর কোশ্চেন্স। এটা দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হবে এই জন্যই কিন্তু বলছি। এবং তার সাথে সাথে দেখো পরেরটা লক্ষ্য করো। তো আমি কিন্তু আমার স্টুডেন্টদের এগুলো প্রত্যেককে বলছি, কেয়ার করো, কিন্তু ইতিহাসে অনেকটাই টাফ হওয়ার কথা। তবে এবছর তোমাদের প্রশ্নের প্যাটার্ন দেখে আমার মনে হচ্ছে না খুব একটা টাফ হবে। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি, তার সাথে সাথে আধুনিক বিজ্ঞান চর্চা আইএসিএস বা মোহনলাল সরকার, এই দুটো পার্টের মধ্যে একটা কিন্তু পরে, তোমাদের এটা মনে রাখো। এইটাই, পরের পেজ চলে যাচ্ছি। এবং তার সাথে সাথে পরের অংশটাকে একটু দেখো। এইখানে দেখো এই যে সম্পূর্ণ নিশ্চয়ই এখানে আসছে। আবার বলছি একটু জুম করে দেখো, ফরাজি আন্দোলনের 4টি বৈশিষ্ট্য যেটা দিয়েছিলাম এখানে, জাতীয়তা বোধের বিকাশে ভারত মাতার চিত্র মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে এবার পরের পেজটা চলে যাই, যেখানে দেখো এই যে ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য, বাকি অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো এই পর্বটাকে লক্ষ্য করো, এই যে এখানে আমি বলেছিলাম চুয়ার বিদ্রোহ সম্পর্কে একটা টিকা, তার ফলাফল সেই সবগুলো যেগুলো মোটামুটি দেওয়া আছে। এইবার 13 দাগে এখানে নবশূদ্র, বাংলা নবশূদ্র, যেগুলো কিন্তু একেবারে তোমাদের কিন্তু 4 নম্বর কোশ্চেন্সও বলা হয়ে গেল। অর্থাৎ 8 এবং 4 মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের কমপ্লিট করলাম। আরেকবার দেখছি, যখন তোমাদের যেগুলো দেখালাম 8, 4 সব মিলিয়ে কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম, যেগুলো লেখায় লেখায় যেগুলো 4 নম্বর যেগুলো বললাম বিকাশে, আর যেগুলো ভারত ছাড়ো আন্দোলন, এখানে 8 নম্বর থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীর ভূমিকা, 8 নম্বর থেকে 4 নম্বর সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের বলে দিয়েছি। তো 4 নম্বরটা সাধারণত এইটা সচরাচর দেখো, এখানে 5টা বড় কোশ্চেন দিয়েছিলাম, তারপর 6টা 7টার পর থেকে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এগুলো তোমাদের জানিয়েছিলাম। হায়দ্রাবাদ যেটা অন্তর্ভুক্তিকরণ, এই যে লেখায় রেখায় জাতীয়, এখান থেকে কিন্তু বড় কোশ্চেন আসছে। 4 নম্বর প্রশ্নমান 4 বলে লেখা আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এবার তাকাও, এইখানে একটু লক্ষ্য করো। এবার আমরা 2 নম্বর হিসাবে বা ছোট কোশ্চেন হিসাবে কি কি আসে সেটাকে একটু জানাবো। এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা দেওয়া আছে। যেমন দেখো এখানে আমি একটু বলতে বলতে যাবো, যেগুলো একটু স্টার দাও আমি হয়তো এড়িয়ে যাবো, সেগুলো কিন্তু তোমরা একটু লক্ষ্য করো, কোনগুলো স্টার দাও মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে দেখো একটু, ঠিক আছে। তারপর দেখো এখানে আবার দেখো
তো দেখো পেজগুলোকে রাখার চেষ্টা করছি ঠিকঠাক করে, দেখো হ্যাঁ এইখানে কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চা, আঞ্চলিক ইতিহাস চর্চা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, আত্মজীবনী স্মৃতিকথা এগুলো না, এটা মোটামুটি এগুলোই তো আমি রেখেছি সাজেশনসের মধ্যে। তো তোমরা এই মুহূর্তে পড়তে তো পারবে না। ভারতীয় ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। সবাই স্ক্রিনশটটা নিয়ে রাখো, তারপর রাতের দিকে আমি এর মধ্যে কাটছাট কিছু করব, তখন সেগুলো আরেকটু ভালো করবো, বা তোমাদের যে টিচাররা যা দিয়েছেন এর থেকে উত্তর পেয়ে যাবে, দেখবে। এগুলোকে লক্ষ্য করো, এখানে একটু আবছা হয়ে গেছে, হ্যাঁ এটা দেখো এই কারণ। এবার পরটাতে চলে যাই, তো লক্ষ্য করো। এবং আমি আমার এবার তোমাদের বলবো যে সালের কোশ্চেন্স গুলো দেখে যাও, শর্ট কোশ্চেন হিসাবে টেস্ট পেপার গুলো 10টা করে পেজ ফলো করে যাও, আমাদের স্টুডেন্টদের বলছি। এখানে দেখো নারী শিক্ষায় ডিঙ্ক ওয়াটার বিটন, যেটা আমরা দিয়েছিলাম, নারী শিক্ষায় বামাবোধিনী পত্রিকা, এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, লক্ষ্য রাখবো বামাবোধিনী পত্রিকা। এবং তারপর পরেরটাকে দেখো। আচ্ছা আমি একটা কথা বলে রাখি, ভিডিওর মধ্যে বলছি ভুলে গেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিন্তু এবছর পড়বে, নববেদান্ত বা স্বামী বিবেকানন্দের আদর্শ, আমি ভুলে গেছি বলতে, আবার বলছি। কিন্তু যারা দেখলে এই পর্যন্ত, যেমন এই নববেদান্ত দেখে আমার মনে এসছে, ধীরে ধীরে দেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং বিজয় কৃষ্ণ গোস্বামী, দুটো এই পাঠের মধ্যে একটা বছর কিন্তু থাকবে। হাজী মোহাম্মদ মহসিনকে, এই যে একটা দুটো তিনটের মধ্যে কোনো একটা না কোনো থাকবেই তোমাদের। এই সমাজ সংস্কারের নববঙ্গ যেমন এরকম দেওয়া আছে সব, বাংলা নবজাগরণের সীমাবদ্ধতা, অর্থাৎ এই পেজটা খুব ভালো, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, তো এর মধ্যে মিনিমাম একটা 100% থাকবে, এই পেজটার মধ্যে 100% একটা থাকবে, তোমরা স্ক্রিনশটটাকে একটু নিয়ে নাও তাড়াতাড়ি, তো এর মধ্যেই প্রশ্ন থাকবেই। চলো এবার পরেরটাতে যাই। তো দেখো, এবং এইখানে দেখো ঔপনিবেশিক, এই যে ভারতের অরণ্য আইন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অরণ্য আইন মোস্ট ইম্পর্টেন্ট। দেবী সিংহ কে ছিলেন, এই যে দেওয়া আছে, এবং তার সাথে সাথে বাকিগুলোকে দেখো, ভারত সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, কোনো কিছু যেগুলো সাধারণত যে অজানা পড়বে তা নয়। কিন্তু আমি আবার বলছি, এগুলো কিন্তু তুমি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পারছো, আমি পড়তে গেলে তো অনেক সময় লাগবে, কিন্তু এর বাইরে আমি সব জানি আসবে না, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আর যে বলছো দেখতে অসুবিধা হচ্ছে, সে আবার দেখো, এই তারিকা ই মোহাম্মদিয়া, এটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিপ্লব বিদ্রোহ, এটা ইম্পর্টেন্ট, তার মধ্যে সম্পর্ক বা যেটা, এটা কিন্তু আবছা, এটা কিন্তু কোনো লেখা নয়, হ্যাঁ এটা অন্য পেজে লেখা, আবছা বই আছে মানে পিকনিকের জন্য। এবার দেখো এলাকা চাষ, এইগুলো এগুলো দেখো একটু উপরে, হ্যাঁ পুরোটা আসছে এবারে। চলো বাকি দেখো। তো চলো, পাইকন পাইকন জমি কি, এটা যেমন ইম্পর্টেন্ট। তো সেইভাবে আমরা এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সব দেওয়া আছে, উপরে লেখা থাকবে অধ্যায় 4, 5 এইসবগুলো, যেমন 4 চলে এসছে এখানে। কিছু কিছু এই শিক্ষিত বাঙালি সমাজে একটি অংশ মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল কেন, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা জ্বালাতন করে প্রশ্ন, নবগোপাল মিত্র যেমন। তো এই 19 শতকে জাতীয় ভারত মাতার চিত্র, এটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তো তারপর দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর কেন স্মরণীয়, পুরো এটাকে দেখে নাও একটু, প্রশ্নগুলোকে এখানে। এই যে জমিদারি সভা, কিন্তু এটা জমিদার সভা, এটা কিন্তু খুব সুন্দর। তারপর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, আনন্দমঠ উপন্যাস, এগুলোকে দেখো। 19 শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন। তারপরে এই প্রশ্নগুলোকে দেখো। উম তো দেখো বাকি অংশ একটু লক্ষ্য করো, প্রশ্নগুলোকে খুব সুন্দর সুন্দর। এই যে এইটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি, এটা পড়তে পারে, ঠিক আছে। ভারত মাতার চিত্র তো মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই বলছে। তো এবার দেখো তারপর বাকিগুলো তোমরা একবার দেখে নাও। মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন, কে কেন, সেটাকে দেখো। পরের পেজে চলে যাচ্ছি আমরা, এইখানে দেখো। তো অস্ত্র আইন, তো এই যে অস্ত্র আইন, এটাকে দেখো। এখানে আরো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা ইন্ডিয়ান, যেটা বড় কোশ্চেন্সের মধ্যে রেখেছি, এখানে ছোট্ট করে দেওয়া আছে। এবার এইখানে কিছু বাংলার এই লাইনো টাইপ প্রবর্তনের গুরুত্ব, এটা উত্তর করে দেওয়া হয়নি, কিন্তু ছেলেমেয়েরা এড়িয়ে গেছে, যাক। কিন্তু দেখো তারপরটাকে দেখো, এইখানে একটু আবছা দেখা যাচ্ছে, সেলাই প্রিন্ট পড়ে গেছে, ঠিক আছে। আবিষ্কারক, রে প্রিন্ট প্রমুখ, এইরকম দেওয়া ছিল। যাই হোক, এই যে ধরলাম তারকনাথ পালিত, এবং তার সাথে সাথে বাংলার বটতলা প্রকাশনী, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন্স, বটতলা প্রকাশনী সত্যি সত্যি ইম্পর্টেন্ট। সবাই কিন্তু দেখে যাও, আমার স্টুডেন্টদের বিশেষ করে যারা আমার কাছে টিউশনস না বলছি, কিন্তু কোনো প্রশ্ন এড়িয়ে যেও না, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। আমি বারবার বলছি, তাই নতুন প্রশ্নের দিকে আমি যেতেই পারিনি। আমি যে ভাবছি নতুন কিছু অন্য পড়বে এরকম কিছুই যেতে পারছি না, কারণ আমি জানি এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যেই তোমাদের পড়ার চান্স। তো ফলে সেগুলো কিন্তু তোমরা, ওই জন্যই বলছি 90% তোমাদের মানে মিলবেই, তোমরা দেখে নাও, আমি ওখানেই দিয়েছি যে মিলে যাবেই, আগে থেকে সেই প্রেডিক্ট করে আমি থাম্বনেল বানিয়েছি তোমাদের। তো চলো এই দেখো বাকিটাকে দেখো। মোগলা বিদ্রোহ যেমন দেওয়া আছে, ছোট ছোট, এগুলো শুধু পড়ে ফেলো, একটু সময় করে একটু একটু করে এমন করে মনে রাখো যাতে গিয়ে 100% পারবে। দেখো এটাকে লক্ষ্য করো, এবং তারপরে দেখো, এবং ননিবালা দেবী স্মরণীয় কেন, বাকি প্রশ্নগুলোকে দেখো। এই যে অ্যান্টি সার্কুলার সোসাইটি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রশিদ আলী দিবস, তো এই পেজটা দেখো। তো তারপরের অংশ দেখো, দলিত কাদের বলা হয়, দলিত কাদের বলা হয় সেটাকে দেখো। এখানে একটু এটাকে দেখো, অগ্নিকন্যা ছাত্রী,
হ্যাঁ, মানে এই যে রিপাবলিকান আর্মি এগুলো সব কোণে চাপা পড়ে গেছে। যাই হোক, এবার দেখো উম, এই যে এইটা না, বঙ্গভঙ্গের পূর্বে ভারতীয় নারী যেটা দিচ্ছিলাম। আচ্ছা, পরের গান্ধী আরউইন চুক্তি যেটা, সেটাকে দেখো এই যে এখানে। তো এই যে পরের অংশ দেখো 2 নম্বর, এবং তার সাথে সাথে আবার দেখো নমঃ শুদ্ধ কারা, এই যে এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নমঃ শুদ্ধ কারা। তো দেখো এই ভাইকম সত্যাগ্রহ, এটাও কিন্তু, এই পেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। এবার পরটা দেখো 8 অধ্যায়, প্রায় শেষে চলে এসেছি আমরা কিন্তু। দেখো সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয়, এটাও খুব সুন্দর। পত্তি শ্রীরামালু। হুম। তো চলো, এই একটা আছে, কি পরিস্থিতি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল। এগুলো এমন একটা জিনিস না, এগুলো ক্যারি করলে বড় কোশ্চেন্সে পড়লেও তোমরা লিখে দিতে পারবে। পরের পার্টটাকে দেখো একটু, নিশ্চয়ই। চলো একসাথে রাখছি, এলওসি কি, এলএসসি, ঠিক আছে, হায়দ্রাবাদের অস্তিত্ব নিয়ে যে ব্যাপারটা, এটাকে লক্ষ্য করো। তো চলো পরের পেজে যাই। পেপসু, পেপসু কি, রাজাকার বাহিনী।